This video is not sponsored by any company or organization. The contents discussed are intended solely for educational purposes and are not aimed at criticizing or undermining any brand. হ্যাঁ, ব্রাশ করছে? ভালোই তো, সমস্যা কই? ঘুম থেকে উঠে একবার, রাতে ঘুমানোর আগে একবার, কেউ কেউ তো আবার দিনে 3বার করে। কিন্তু কেন? জানার কি কোনো দরকার নেই? ডাক্তাররা বলে, ডেন্টিস্টরা সাজেস্ট করে, তাই তো? কিন্তু 1930 থেকে 1950-এর দশকে তো ডাক্তাররা সিগারেটের প্রমোট করেছিল, তা নিয়ে ওপেনলি অ্যাডভার্টাইজমেন্টও হয়েছিল। স্লোগানটি তো এখনও অনেক পপুলার রয়েছে, মোর ডক্টরস স্মোক মোর ক্যামেলস, তাই না? সো ডক্টর ইজ অলওয়েজ রাইট। যখন দাঁত ব্রাশ করা নিয়ে কথা হলোই, তখন টুথপেস্টের প্রধান উপাদান সম্পর্কে একটু জানা যাক। টুথপেস্টের প্রধান উপাদান হলো ফ্লোরাইড, যা ক্ষতিকর ভারী শিল্পের একটি বাই প্রোডাক্ট। এটি মূলত অ্যালুমিনিয়াম কারখানা এবং ফসফেট সার তৈরির কারখানা থেকে বের হয় বাই প্রোডাক্ট হিসাবে। এর ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং, একটু জানা যাক। 1900 থেকে 1930-এর দশকে ক্ষতিকর বজ্র হিসাবে এটি পরিচিত ছিল এবং ইঁদুর মারা বিষ বা র্যাট পয়জন হিসাবে মার্কেটে বিক্রি হতো। 1931 সালের দিকে দাঁতের উপরে এর প্রভাবটি আবিষ্কৃত হয় এবং 1940 সালের এটি কমার্শিয়াল রূপ পায়। এটি বাই প্রোডাক্ট থেকে বাণিজ্যিক প্রোডাক্টে রূপান্তরিত হয়ে যায় এবং 1945 সালে আমেরিকায় পানিতে ফ্লোরাইড যোগ করা হয়। 1955 সালে প্রথম ফ্লোরাইডযুক্ত পেস্ট মার্কেটে আনা হয়, যা এখন পর্যন্ত চলমান। আচ্ছা, এবার একটু অন্যদিক দিয়ে দেখা যাক। মানুষের মস্তিষ্কের কেন্দ্রে থাকা মটরের দানার মতো একটি অংশ রয়েছে, তার নাম পিনিয়াল গ্ল্যান্ড। এটি মেলাটোনিন হরমোন নিঃসরণ করে থাকে। মানুষের জাগা এবং ঘুমানোর যে সাইকেল রয়েছে সেটিকে এটি নিয়ন্ত্রণ করে। আমরা ব্রাশ করার পরে কুলি করলেও মুখের মধ্যে সামান্য পরিমাণ ফ্লোরাইড আয়ন থেকে যায়, যা লালার সাথে মিশে আমাদের পরিপাকতন্ত্রে প্রবেশ করে, যা পর্যায়ক্রমে পাকস্থলী ক্ষুদ্রান্ত হয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রক্তের সাথে মিশে যায়। ব্রেইনের একটি ব্যারিয়ার থাকে, এর নাম ব্রেইন ব্লাড ব্যারিয়ার, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড যেটি আছে সেটি এই ব্যারিয়ারের বাইরে থাকে। কিডনির পরে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয় এই ছোট্ট অংশের মধ্যে দিয়েই। বয়স বাড়ার সাথে সাথে যেমন মানুষের চুল পাকে, তেমনই বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিফিকেশন প্রক্রিয়াও শুরু হয়ে যায় মানুষের মস্তিষ্কের এই অংশটির মধ্যে। ক্যালসিফিকেশন বলতে গেলে মূলত শরীরের কোনো কোষে ক্যালসিয়াম জমে তা শক্ত হয়ে যাওয়াকে বোঝানো হয়। আর ক্যালসিয়ামের সাথে ফ্লোরাইড আয়নের তো একটি সম্পর্ক আছেই, তাই ফ্লোরাইডও এর সঙ্গে যুক্ত হয়ে আবরণকে আরও শক্ত করতে সাহায্য করে। এখন একটু বাস্তব জগতের দিকে তাকানো যাক। আজকাল শিশুদের মধ্যে মনোযোগ খুবই কম দেখা যাচ্ছে এবং তা ক্রমশ কমছে, তাই তো? 2018 সালে এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভের জার্নালে দেখা গিয়েছে, গর্ভবতী মা যদি উচ্চমাত্রার ফ্লোরাইডের সংস্পর্শে থাকেন, তাহলে তার যে সন্তান হবে, সন্তান বড় হওয়ার পর তার মধ্যে মনোযোগ ধরে রাখার ক্ষমতা মারাত্মকভাবে কম পাওয়া যাবে। তাহলে কি শুধু শিশুরাই এর ভিকটিম হবে? তা মোটেও না। জার্নাল অফ অ্যালজাইমার্স ডিজিজের জার্নালে দেখা গিয়েছে, মস্তিষ্ক যত বেশি ক্যালসিফাইড হবে তত বেশি স্মৃতি ধারণ ক্ষমতা কমে যাবে, মানে স্মৃতি ভুলে যাওয়া শুরু হবে। এখন একটু ইতিহাসের দিকে তাকানো যায়। চার্লস পার্কিন্স ও অলিভারের চিঠিপত্র থেকে আমরা জানতে পারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, সেখানে পানিতে তারা সোডিয়াম ফ্লোরাইড মিশিয়ে দিত। এটি কি ভুল করে? মোটেও না। সোডিয়াম ফ্লোরাইড মানুষের সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে স্লো করে দেয়। উদ্দেশ্য ছিল বন্দীরা যাতে কমপ্লেক্স চিন্তাভাবনা না করতে পারে। কি অভিনব কায়দা, তাই না? আচ্ছা, এবার একটু ধর্মীয় দিক দিয়ে দেখা যাক। মানবদেহের আধ্যাত্মিক অঙ্গ হলো পিনিয়াল গ্ল্যান্ড। অনেক ফিলোসফিতে একে থার্ড আইও বলা হয়েছে। প্রাচীন শিল্পকর্মে অনেক জায়গায় একে পাইন কোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটি মানুষের ভিতরে একটি স্পিরিচুয়াল এন্টিনার মতো কাজ করে থাকে। মানুষের অস্তিত্ব তো কেবল রক্ত আর মাংসে নয়, এর একটি আধ্যাত্মিক ডাইমেনশনও রয়েছে। পিনিয়াল গ্ল্যান্ড হলো সেই অঙ্গ যার মাধ্যমে মানুষ স্রষ্টাকে মন থেকে অনুভব করতে পারে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন মানুষের পিনিয়াল গ্ল্যান্ড কম ক্যালসিফাইড থাকে। যেমন আধ্যাত্মিক ওয়াইফাই রাউটারে যদি ফিজিক্যাল জ্যামার লাগানো হয় এবং বাইরের এন্টিনার যদি ভেঙে ফেলা হয়, তাহলে তো ঐশিক সিগন্যাল আর সে রিসিভ করবে না। রেজাল্টটা মানুষ বস্তুবাদী হয়ে যাবে। তার কাছে তো ব্যাংক ব্যালেন্স, ক্যারিয়ারের ইঁদুর দৌড়, সস্তা বিনোদন, ইনস্ট্যান্ট ডোপামিনই মুখ্য বিষয় হয়ে যাবে। তখন তো স্পিরিচুয়াল কানেকশন আর কাজ করবে না। তার কাছে পরকালীন বিষয় আর কোনো বিষয়ই থাকবে না।
হয়ে গেল তো একটি নীরব রাসায়নিক গুপ্ত হত্যা। তবে স্পিরিচুয়াল ডাইমেনশন ফিজিক্যাল ডাইমেনশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি আত্মার ফ্রিকোয়েন্সি শক্তিশালী হয় তবে কোনো কেমিক্যালই আর অন্ধ করতে পারবে না। যেমন গভীর রাতে সৃষ্টিকর্তার ইবাদত সহ আরও অনেক কাজ বাড়িয়ে দিতে পারে আত্মার ফ্রিকোয়েন্সি। এটিকে বলতে পারেন একটি ন্যাচারাল ডিটক্স প্রসেস। পর্দার পেছন থেকে যারা পৃথিবী চালাচ্ছে তারা কি চায় তা আপনাকে বুঝতে হবে। প্রথমে মানুষ যত কমপ্লেক্স চিন্তাভাবনা করবে ততই প্রশ্ন করবে, এবং বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন এজেন্সির এবং সিক্রেট ব্যক্তিদের এতেই যত সমস্যা। মানুষ যত কম প্রশ্ন করবে, কম কথা বলবে এবং সামান্য কাজ এবং ফাও কাজে ব্যস্ত থাকবে, বড় বড় কোম্পানিগুলোর ততই পাওয়ার, কন্ট্রোল, মানি ম্যানেজমেন্টের সুবিধা হবে। আচ্ছা, এসব কথা হয়তো অন্য কোনো একদিন হবে। আমাদের আশেপাশে অনেক জিনিসই রয়েছে, আমরা আধুনিক জীবনযাপনের নামে তা আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি, কিন্তু প্রতিটি জিনিসই ব্যবহার করার আগে আমাদের তা ভালোভাবে গবেষণা করতে হবে এবং তা সম্পর্কে গভীরভাবে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। হয়তোবা আমরা জানতে পারবো, হয়তোবা জানতে দেওয়া হবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ। আমাদের সতর্ক থাকতে হবে। হয়তো আবার অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।